ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে শুধু মানব জাতিকে সৃষ্টি করেননি, মানব জাতির সঙ্গে সঙ্গে সৃষ্টি করেছেন জিন জাতিকেও। ইসলাম ধর্মের মহাপবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে জিন জাতি সম্পর্কে একাধিকবার উল্লেখ করা হয়েছে, এমনকি এ নিয়ে সম্পূর্ণ সূরাও নাজির হয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী জিন আগুনের তৈরি, তাদের বেশ কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকেও দেননি। জিনরা মানুষদের দেখতে পায়, তবে মানুষ জিনদেরকে দেখতে পায় না যতক্ষণ না তারা নিজেদের দেখা দেয়। তারা মানুষের মতোই জীবনযাপন করে, তাদের সংসার আছে, তাদেরও নিজেদের সমাজ আছে। জিনদের বিভিন্ন ধরন রয়েছে, এই ধরন অনুযায়ী তারা বিভিন্ন রকমের কাজ এবং রূপ ধারণ করতে পারে। ইসলাম ধর্মে উল্লেখিত 10 ধরনের জিনের বর্ণনা করা হয়। জিন দেখতে কেমন, কি কি রূপ ধারণ করতে পারে? প্রথমে আছে হিন জিন। হিন জিন হচ্ছে এমন এক প্রজাতির জিন যারা দেখতে অনেকটা পশুর মতো হয়ে থাকে। এরা সাধারণত কুকুরের বেশি ধরে বেশি চলাচল করে। মুসলিম দার্শনিক জাকারিয়া ইবনে মোহাম্মদ আল কাজওয়ানি তার দ্য বুক অফ জিন এ দাবি করেছেন তিনি সৌদি আরব, পারস্য এবং ভারতে অনেকবার হিন দেখেছেন। গোল জিন বা খোল জিন। গোল হচ্ছে বিশেষ প্রজাতির এক জিন। এরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারে এবং তাছাড়াও মানুষের মাংস ভক্ষণ এবং রক্ত পান করে থাকে। এরা মূলত ভ্রমণকারী ও শিশুদেরকে তাদের লক্ষ্যবস্তু করে থাকে। এছাড়া এরা কবর থেকে মানুষের লাশ চুরি করে থাকে। বিভিন্ন বই পুস্তকে বলা হয়েছে গোল জিন হলো জিন প্রজাতির মধ্যে সবচাইতে মারাত্মক প্রজাতির জিন। এদের মধ্যে নারী ঘোররা হচ্ছে মানুষের রূপ ধারণ করতে পারে। তারা সাধারণ নারীর রূপ ধারণ করে পুরুষদের শিকার করে থাকে। ফরাসি বিভিন্ন বই বলা হয়েছে গোলদের বাস্তব রূপে গাধার মতো পা এবং ছাগলের মতো শিং থাকে। জ্যান জিন। জ্যানরা মূলত মরুভূমির অঞ্চলে বসবাস করে। এরা সাধারণত ঘূর্ণি বায়ু বা সাদা উটের বেশ ধারণ করে থাকে। এদেরকে অনেকে জায়ান বলে থাকে। জায়ানদের সঙ্গে গোলদের চরম শত্রুতা রয়েছে। তারা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। এছাড়া বলা হয়ে থাকে জ্যানরা হলো জিন প্রজাতির মধ্যে সর্বপ্রথম যারা মানব জাতির সঙ্গে সাক্ষাৎ করেছিল। তারা অনেক শক্তিশালী হয়ে থাকে। 4. মারিদ জিন। মারিদ হলো জিনদের মধ্যে সবচাইতে শক্তিশালী প্রজাতির জিন এবং ইসলাম পূর্ববর্তী সময়কাল থেকে আরবদের বিভিন্ন লোককথায় এর অস্তিত্বের কথা জানা যায়। আরবি ভাষায় মারিদ শব্দের অর্থ হলো দানব। সুবিশাল আকৃতি ও শক্তিমত্তার জন্য তাদেরকে এই নামে ডাকা হয়। তারা নিজেদের খেয়াল খুশি মতো সবকিছু করে থাকে, তবে এরা প্রচন্ড শক্তিশালী এবং বিশাল আকৃতি হওয়া সত্ত্বেও এদেরকে বশ করার মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া যায়। 5. ইফরিত জিন। ইফরিত প্রজাতির জিনদের ক্ষমতা সবচাইতে বেশি এবং সবচেয়ে চতুরতার জন্য সবচেয়ে সুপরিচিত। এদের বিশাল বড় বড় ডানা থাকে। এরা আগুন ছুড়তে সক্ষম হয়। এরা সাধারণত স্বভাবে হিংস্র এবং দুষ্ট হয়ে থাকে। ইফরিতরা ভূগর্ভে বসবাস করে বলা হয়। এরা সাধারণত অন্য কোনো জাতির বিয়ে করলেও কখনো কখনো মানুষদের বিয়ে করে থাকে। এরা জাদুর ব্যবহার করতে পারে। সাধারণ কোনো অস্ত্র তাদের ক্ষতি করতে পারে না, তবে মানুষ চেষ্টা করলে তাদের বশে আনতে পারে, এমনকি হত্যাও করতে পারে। 6. শিখ জিন। জিন জাতির মধ্যে অন্যতম একটি প্রজাতি হলো শিখ জিন। এরা কিছুটা দানবীয় আকৃতির হলেও তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে। এর কারণে শিখদের নিম্ন প্রজাতির জিন বলা হয়ে থাকে বা নিম্ন প্রজাতির জিন বলে গণ্য করা হয়ে থাকে। 7. নাসনাস জিন। জিনদের মধ্যে দুর্বল আরেকটি প্রজাতি হলো নাসনাস জিন। শিখ ও মানুষের মিলনের ফলে এদের সৃষ্টি বলে বলা হয়ে থাকে। এরা দেখতে অর্ধেক মানুষের মতো, বাকি অর্ধেক পশুর মতো। 1001 রাত বই বলা হয়েছে নাসনাসদের মুখমণ্ডলের একাংশ ও 1 হাত এবং 1 পা মানুষের মতো হয়ে থাকে, বাকিটা হয়ে থাকে পশুর মতো। 8. পালিশ জিন। পালিশরা সাধারণত মরুভূমিতে বসবাস করে। এরা মানুষকে ঘুমের মধ্যে আক্রমণ এবং পায়ের পাতা চাটার মাধ্যমে রক্ত শোষণ করে থাকে বলে জানা যায়। এদের বুদ্ধিমত্তা খুবই কম থাকার কারণে খুব সহজে এদের বোকা বানানো যায়।
9 নম্বর, সিলাত জিন। সিলাত জিন প্রজাতির জিনের ভেতরে সবচাইতে বুদ্ধিমান হয়ে থাকে। এরা খুব সহজে মানুষের রূপ ধারণ করতে পারে, মানুষের অনেক ক্ষতি করে থাকে। পারস্য লোক কথায় এই প্রজাতির জিন নিয়ে অনেক গল্প প্রচলিত রয়েছে। 10, শয়তান। শয়তান হচ্ছে জিন জাতির মধ্যে সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে ক্ষতিকর প্রজাতির জিন। ইসলাম ধর্মে এই জিনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে রাজি না হওয়ায় তাকে এবং বিবি হাওয়াকে বিভ্রান্ত করে গন্ধম খেতে উৎসাহিত করা ইবলিস এই শয়তান প্রজাতির জিন। জিন প্রজাতির মধ্যে এরা সবচাইতে ক্ষমতাপ্রাপ্ত। মানুষকে ধোঁকা দিয়ে ভুল পথে নিয়ে যায় এরা, এবং এদের মাধ্যমে সবচেয়ে ভয়াবহ কর্মকাণ্ড ঘটে থাকে। আমি জিনের প্রকারভেদ এবং তাদের বৈশিষ্ট্য কেন বলছি, হয়তো অনেকে এটাই ভাবছেন, কেননা এসব কথা হয়তো আপনি ইতিমধ্যে জেনে গেছেন বহুবার, বহু আর্টিকেলে, বহুভাবে। এসব বলার কারণ হচ্ছে আজকে এমনই একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি যার মধ্যে বিভিন্ন ধরনের জিনের উপস্থিতি রয়েছে। তা হয়তো পুরো ঘটনা শুনলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম জশ ভাই এবং লিসনার্সগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং সবার দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভৌতিক কথার একজন অফিসিয়াল গোল্ড ডায়মন্ড স্টোরি টেলার। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আমার গ্রামের বাড়ি। যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। আমি আজকে এমন একজনের ঘটনা নিয়ে হাজির হয়েছি যিনি আমাদের ভৌতিক কথার একজন নিয়মিত লিসনার্স। তিনি দীর্ঘদিন যাবৎ সুযোগ খুঁজছিলেন ভৌতিক কথায় ঘটনা শেয়ার করবার জন্য। তাই তিনি আমার সাথে কথা বলে তার জীবনের ভয়ঙ্কর এক ঘটনা শেয়ার করেছেন। আমি ঘটনার সূচনা দীর্ঘ না করে সরাসরি চলে যাচ্ছি ঘটনা বোঝার সুবিধার্থে আমি ঘটনাটি তার মতো করে বলছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাপ্পি ইসলাম বরকত। আমার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার দক্ষিণ সুলাতারি বাসন্দা গ্রামে। আমি চাকরির খাতিরে এমন একটা নৃত্য দলের সাথে কর্মরত আছি। সাধারণত আজকে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি এটি আমার জীবনে ঘটে যাওয়া সবচাইতে বাস্তব ঘটনা। ঘটনাটি যদিও আমার কাছে আজও মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। জানি না আমি কতটা গুছিয়ে বলতে পারবো ঘটনাটি, তারপরেও আমি বাকিটা আরাফাত ভাইয়ের উপরে ছেড়ে দিলাম। আমি আজকে অনেক বছর যাবৎ নিজের সাথে এই ঘটনাটি শেয়ার করব, কখনো করা হয়ে ওঠেনি, কিন্তু আরাফাত ভাই আজকে আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। তাই আরাফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ঘটনাটি কষ্ট করে লিখে ভৌতিক কথা শেয়ার করবার জন্য। তার সাথে জেফরি ভাইকেও অনেক ধন্যবাদ জানাই আমার মতো সাধারণের ঘটনা ভৌতিক কথার মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্মে প্রচার করার জন্য। আমি কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করছি। ঘটনার সময়কাল 2017 সাল। 2017 সালের অক্টোবর কিংবা নভেম্বর মাসের ঘটনা। আমি ছোটবেলা থেকেই নাচ গান অনেক পছন্দ করতাম। তার দরুন আমি সে সময় একজন নৃত্য দলের সাথে কাজ করা শুরু করি, এবং ঘটনা যে স্থানে সেটি আমাদের এলাকা থেকে বেশ কিছুটা দূরে রান্দা রাজাপুর নামক এক এলাকায়, এবং ওইখান থেকে 1 কিলোমিটার দূরে মাস্টারহাট নামক একটা জায়গা আছে। মূলত ঘটনার দিন আমাদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল। ওই মাস্টারহাটের ওইখানে একটা বিয়ে ছিল, একটা মেয়ে ছিল যে কিনা কোনো এক মাধ্যমে আমার প্রোগ্রামটি পায়, এবং প্রোগ্রামে আমরা 3 ছেলে 3 মেয়ে আর আমাদের ওস্তাদ সহ মোট 7 জন যায়। ওস্তাদ বাকিদের নিয়ে দুপুরে রওনা হয়ে যাবে, তাই আমাকে এবং সময় মতো রেডি থাকতে বললো। কিন্তু সেদিন আমার স্কুলে ক্লাস থাকার কারণে আমি পরে যাব বলে ওস্তাদকে জানিয়ে দিই। যেই ভাবা সেই কাজ। ক্লাস শেষ করে আমি সাইকেলে করে রওনা দিই সেই মাস্টারহাটের উদ্দেশ্যে। ঘটনাক্রমে সেদিন আমার আম্মুকে অনেক অসুস্থ ছিল, তাই যাওয়ার সময় তিনি আমাকে বাজার থেকে ওষুধ এনে দিতে বললেন। আমিও আম্মুর কথা মতো হ্যাঁ সম্মতি দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি, কেননা আমার বাড়ি থেকে প্রোগ্রামের সেই মাস্টারহাট যেতে সাইকেলে করে গেলে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। যাওয়ার পথে আম্মুর জন্য ওষুধ নিয়ে প্যান্টের পকেটে রেখে দেই। সন্ধ্যার দিকে প্রোগ্রামে উপস্থিত হই, আর আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে যায়। আমার স্মোকিং এর বদ অভ্যাস ছিল, যার কারণে আমি বিয়ের বাড়ি থেকে বেরিয়ে আসলে আমার ওস্তাদ বললেন আমি যেন দূরে কোথাও না যাই, কেননা আজকের রাতটা আমাদের এখানেই থাকতে হবে। আমি আশেপাশে আছি বলে বেরিয়ে পড়ি স্মোক করার জন্য। আমি সিগারেট নেওয়ার জন্য পকেটে হাত দিতেই আম্মুর ওষুধগুলো খুঁজে পায়, আর তৎক্ষণাৎ পড়ে যায় আম্মুর অসুস্থ, আর তিনি ওষুধের জন্য অপেক্ষা করবেন।
তাই আমি 7-5 না ভেবে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যদিও এত রাতে এতটা পথ একা যাওয়া আমি নিরাপদ মনে করছিলাম না, তবুও আম্মুর কথা চিন্তা করে আমি রওনা দিয়ে দিই। এখানে বলে রাখা ভালো, মাস্টার হাট জায়গাটা আমি আগেও কয়েকবার এসেছিলাম রাতের বেলায়। আমার এক কাকার সাথে এসেছিলাম ওখানে, এবং কাকা ওখানকার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, আর সেই মেয়ের সাথে দেখা করতে মূলত তার সাথে আসা হতো। কাকা জানতো যে এই রাস্তা রাতের বেলায় অনেক ভয়ঙ্কর, তাই আমাকে সাথে করে নিয়ে আসতো। ভয়ের ব্যাপারে যদিও কখনো আমাকে কিছু বুঝতে দিত না, কিন্তু সেদিন রাতে আমার সাথে যা ঘটেছিল তারপর থেকে আমার বোঝার মতো আর কিছু বাকি ছিল না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। মধ্যরাতে এই শূন্য পথে একাকে আমি আপন গতিতে সাইকেল চালিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। পথের চারপাশে শুনশান নীরবতা, আর ঝিঝি পোকার প্রচন্ড ঝিঝির শব্দে ভেঙে দিচ্ছে সেই সমস্ত নীরবতা। দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হওয়ার ডাক মনের মাঝে এক অজানা ভয়ের সৃষ্টি করেছে। একটা কালো বিড়াল বারবার পথে বাধা সৃষ্টি করেছে, এবং চেঁচিয়ে একটা ধমক দিতেই বিড়ালটি দূরে গিয়ে হাওয়ায় যেন মিলিয়ে গেল। রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা লম্বা গাছের ডাল থেকে পাখির ডানা ঝাপটানোর শব্দে মুহূর্তেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। শরীরটা কেমন যেন অজানা এক ভয়ের শিহরণ হয়ে গেল, এবং হঠাৎই যেন শরীরটা ভারী হয়ে উঠেছে। তবুও নিজের মতো করে সাইকেল চালিয়ে রাজারপুর বাজারে এসে পৌঁছালাম। সেই বাজারে এসে একটা টং দোকান খোলা দেখতে পেয়ে এক কাপ চা খেয়ে সাথে করে প্যাকেট সিগারেট নিয়ে আবারও রওনা দিলাম। লোকমুখে শুনেছি রাতের বেলায় ভয় পেলে নাকি আগুন বা লোহা জাতীয় কিছু থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারে না, তাই ভাবলাম সিগারেটের আগুন নিয়ে বাকি পথটা পাড়ি দিব। রাজাপুর বাজার পার হয়ে আসতে দুটো রাস্তা পড়ে, একটা রান্ধা এবং অন্যটা রাজারপুর বাজারের দিকে। আর আমাদের বাড়ির রাস্তাটা আধা কিলোমিটার এগিয়ে গেলে একটা বড় কলভার্ট পড়ে। সেই কলভার্টের আগে ঘন বসতি, যার কারণে আমার শরীর ভারী হয়ে থাকলেও ওই জায়গায় আমার সাথে তেমন কিছু হয় না। কিন্তু কলভার্ট থেকে নেমে আসতে রাস্তার দুপাশে সুবিশাল ধান ক্ষেত ছিল। রাস্তার সাথে এক পাশে বয়ে গেছে একটা ছোট্ট খাল। সেখানে মাঝে মাঝে জেলেরা মাছ ধরার জন্য বিশেষ এক জাল বসিয়ে রাখে, আর প্রতিটা জালের মাঝে একটা একটা করে ছোট্ট করে করে খড় আছে, যেখানে ছেলেরা রাতের বেলায় জাল পাহারা দেয়। আর এখন খালে কম পানি থাকার কারণে কোনো জাল কিংবা কুড়ে ঘর কোনো মানুষ নেই। রাতে কিছুটা জোনাকি আলো ছিল, যার কারণে পথঘাটটা কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছিল বটে। খেয়াল করলাম একটা কালো বিড়াল খালের ওপারে দাঁড়িয়ে আমাকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে। বিড়ালটি স্বাভাবিকের তুলনায় অনেক বড়, আর চোখ দুটো জল জল করছিল। হঠাৎ এক লাফে বিড়ালটার খালের এক পাশে মানে রাস্তায় চলে আসে, যা কিনা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল, কেননা খালটা এতটা বড় ছিল অন্তত এক লাফ দিয়ে তা বের হওয়ার কথা নয়। এরপর বিড়ালটি আমার সামনে দিয়ে রাস্তা পার হয়ে অপর পাশের ধান খেতে নেমে যায়। আমি বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে আপন গতিতে সাইকেল চালাতে থাকি। কিছু দূর এগিয়ে যেতে আমি দেখতে পাই একটা বিশাল দেখি ধবধবে সাদা ঘোড়া বীরের পথ মারিয়ে রাস্তার দিকে এগিয়ে আসছে। এই রাতের বেলা এমন একটা ঘোড়া দেখে ভাবলাম হয়তো কারো খামারের ঘোড়া ছুটে গেছে। কিন্তু ঘোড়াটি আমার কাছে আসতে দেখতে পাই ঘোড়াটি কোনো স্বাভাবিক ঘোড়া নয়, কেননা ঘোড়াটি ঘাড়ে কোনো মাথা নেই। গলা কাটা ঘোড়াটি গলা থেকে যেন টক টক করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর ঠিক গলা কাটার জায়গায় দুটি বড় বড় করে চোখা আমার দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। এমন অবস্থায় কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মনে মনে যত জানা তরুদ যেন সব পড়তে লাগলাম। দোয়া করেছিলাম যেন এই মুহূর্তে কোনো গাড়ি আসে এই রাস্তা দিয়ে। বলে রাখা ভালো, ওইটা একটা মেইন রোড ছিল, এবং সেখানে দিনের বেলায় অনেক গাড়ি চলাচল করলেও রাতের বেলায় খুবই সীমিত গাড়ি চলাচল করে, যার কারণে এতক্ষণ রাস্তায় কোনো গাড়ি ছিল না। কিন্তু আমি ঘোড়া দেখার পর সেটি যখন আমার অনেক কাছে চলে আসছিল, তখন হঠাৎ করে একটা ট্রাক এসে তার হেডলাইটের আলো দিয়ে ঘোড়াটির গায়ে পড়লো, এবং মুহূর্তে ঘোড়াটি আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল এবং হাওয়ায় মিলিয়ে গেল। এরপর আমি তাড়াহুড়ো করে আবারও সাইকেল চালাতে শুরু করি। কিন্তু কিছু দূরে এগিয়ে যেতে দেখি খালের পাড়ে থাকা জেলেদের কিছুটা কুড়ে ঘর আছে, এবং একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে এলো। মহিলাটি ছিল খালের ওপারে, মানে রাস্তার বিপরীত পাশে। তাই আমি তাকে দেখে সাইকেল থামিয়ে জিজ্ঞেস করলাম, কি গো দাদি, আপনি এত রাতে এখানে কি করেন?
খানে তো পানি নেই, এখন তাহলে মাছ আসবে বা কোথা থেকে? হ্যাঁ, আমার প্রশ্নে বৃদ্ধাটি আমার দিকে রাগান্বিত চোখে তাকালো। বৃদ্ধাটি অন্য সব মহিলাদের মতোই খুব স্বাভাবিক ছিল দেখতে। তার চাহনি দেখে আমি বেশ কিছুটা ভয় পেলেও তাকে তা বুঝতে দিইনি। তারপর বৃদ্ধাটি ধীরে ধীরে হেঁটে হেঁটে ধান ক্ষেতের দিকে নেমে যায়। আমি আমার জানা থাকা সমস্ত দোয়া পড়তে থাকি, নিজেকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার জন্য যে সামনে আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছিল তা ভাবতেই পারেনি। আমি সাহস করে এগিয়ে গেলেও সামনে একটা পরিত্যক্ত বাড়ি আছে, তার কথা মনে পড়তে বুকের ভেতরে একটা মোচড় দিয়ে ওঠে। সামনে এগিয়ে গেলে একটা বিশাল পরিত্যক্ত বাড়ি, আর তার পাশে একটা সুবিশাল বাগান আছে। পরিত্যক্ত বাড়ি হতে 200 গজ দূরে আরেকটা বাড়ি, কিন্তু সে বাগানে রয়েছে 3টা বড় বট গাছ, যার ডালপালাগুলো বেশ প্রশস্ত এবং অনেক বড় বড়। একটা বট গাছ আছে বাগানের আশেপাশে, যার একটা বড় ডাল এসে পড়েছে অনেকটা মেইন রোডের ওপরে। অন্য আরেকটা বট গাছ আছে বাগানের শেষ ভাগে, যে গাছের সাথে জড়িয়ে আছে 2টো খেজুর গাছ। আমার নজর বাগানের দিকে পড়তেই দেখি হালকা জ্যোৎস্নার আলোয় মাঝে পুরো বাগানে আলোতে ভরপুর হয়ে গেছে। আমি এটা দেখে কিছুটা কৌতূহলী হয়ে সাইকেল থেকে নেমে ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে আলোর উৎস খুঁজতে শুরু করলাম, কিন্তু বাগানের কাছে এসেও কোথা থেকে আলো আসছে তা বোঝা যাচ্ছে না। এরপর দেখতে পেলাম বট গাছের ডালে নববধূর সাজে একটা মেয়ে বসে আছে, ঠিক এক পা নিচে ঝুলিয়ে আছে আর অন্য পা যেন ভাঁজ করে আছে। আমি মেয়েটাকে দেখে কেমন জানি ঘোরের মধ্যে চলে যায়। আমি এগিয়ে গিয়ে মেয়েটির চেহারা দেখতে চেষ্টা করি, আর সামনে গিয়ে দেখতে পাই অসম্ভব সুন্দরী একটা মেয়ে তার সামনে বট গাছের ডালে বসে আছে। আমি ভাবলাম হয়তো মেয়েটির পরিবার তার অমতে তাকে জোর করে বিয়ে দিয়েছে, তাই সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। মেয়েটা এতটাই মায়াবতী এবং রূপবতী ছিল যে তার রূপে আমি মগ্ন হয়েছিলাম এবং এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তৎক্ষণাৎ মেয়েটির গাছের ডাল থেকে নেমে হালকা পায়ে হাঁটা শুরু করলো। হেঁটে হেঁটে যাওয়ার সময় মেয়েটির চুল একদম মাটিতে স্পর্শ করে যাচ্ছিল। এরপর খেয়াল করে দেখলাম মেয়েটা কেমন জানি লম্বা করে পা দিয়ে নিমিশে খালটা পার হয়ে যায়। তা দেখে আমি বুঝতে পারি আসলে এটা কোনো মেয়ে নয়, এটা শুধুমাত্র একটা মায়া। তাই আমি এক দৌড়ে সাইকেল চেপে বসে দ্রুত সাইকেল চালাতে শুরু করি, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার সাইকেল 1 ইঞ্চিও যেন এগোচ্ছিল না। মনে হচ্ছিল আমি যত জোরেই সাইকেল প্যাডেল মারছি আমি তত যেন শূন্য ভেসে যাচ্ছি। এভাবে অনেকক্ষণ সাইকেল চালানোর পরও আমি জায়গা থেকে একটু নড়তে পারছিলাম না। হঠাৎ আমার সাইকেল নিয়ে রাস্তার পাশে পড়ে যায়। তখন মেয়েটা টট্ট হাসি দিয়ে জোড়া খেজুর গাছ তলার সে বট গাছ থেকে হাঁটা শুরু করে। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার মায়ায় জড়িয়ে তার পিছু পিছু হাঁটা শুরু করি, কিন্তু যতই হাঁটছিলাম আমি কোনোভাবেই মেয়েটার কাছাকাছি যেতে পারছিলাম না। তখন আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? তখন মেয়েটি আমার দিকে তাকিয়ে এক ফালি দাঁত বের করে একটা হাসি দিল আর বলল, আমার সাথে আসো, আমি কি বুঝতে পারবে। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি। তখন আমি আবারও জিজ্ঞেস করি, তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কোথায়? মেয়েটি তখন বলল, আমার বাড়ি এইটাই, আমি এখানে থাকি। আমি তখন বললাম, কি বলো এগুলো? হ্যাঁ, এইখানে কোন বাড়ি? আমি তো কোন বাড়ি দেখতে পাচ্ছি না, তুমি কোন বাড়ির কথা বলছো তাহলে? মেয়েটি আমার কথা শুনে আবারও হাসতে হাসতে বলল, আমি এখানেই থাকি, ওই যে বট গাছটা ওটাই আমাদের বাড়ি, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব, আসো, আমার সাথে আসো। এই বলে একটা রহস্যময় হাসি দিল মেয়েটা। পরক্ষণে হঠাৎ করে দূর থেকে বিশাল বড় একটা আগুনের গোলা এসে উড়ে এসে সোজা বট গাছের গোড়ায় পড়লো, আর সাথে সাথে মনে হলো ভয়ঙ্কর এক ভূমিকম্প শুরু হলো। পুরো মাটি কেঁপে উঠলো, সবকিছু যেন দুমড়ে মুচড়ে উঠলো। এরপর আমি আবারও সেই মেয়েটির দিকে তাকাতে যাব, দেখি মেয়েটি ওখানে নেই, মুহূর্তে কোথায় যেন উধাও হয়ে গেছে। তখন আমি আর দেরি না করে আবারও রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। হঠাৎ কেউ একজন পেছন থেকে গোঙানির মতো শব্দ করে বলতে শুরু করলো, রে তুই যাস বরকত? আমি তো এখানে, তুই এখানে জীবিত থাকতে পারবি না। তখন আমি পেছন ফিরে দেখতে যাব যে কে কথা বলছে। আমি দেখতে পেলাম মানুষের আকৃতি, বানরের মুখওয়ালা বিশাল দেহি একটা জন্তু, যার সারা শরীরে অসংখ্য লম্বা লম্বা লোমে ভর্তি, আর হাতের নখগুলো বেশ লম্বা ছিল। জন্তুটি তার লম্বা নখগুলো লোমশ হাত দিয়ে পেছন থেকে আমার এক হাতের সজোরে টেনে ধরেছে। জন্তুটির স্পর্শ পেতে ঠান্ডা বরফের মতো অনুভূতি হলো। মনে হচ্ছে আমি ক্ষণিকের জন্য ঠান্ডায় জমে গিয়েছি। আমি প্রাণপণের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জন্তুটির সাথে ধস্তাধস্তি করছি, আর
জন্তুটি আমার পেছনে টেনে নেওয়ার জন্য প্রচন্ড জোর লাগিয়ে টেনে ধরছে। ঠিক সেই মুহূর্তে একটা বিশাল আগুনের গোলা এসে পড়লো জন্তুটির উপরে, আর জন্তুটি আমার হাত ছেড়ে দিয়ে ছিটকে পড়লো এবং গিয়ে অনেক অনেক দূরে পড়লো। আর 7-5 না ভেবে নিজেকে মুক্ত করে অনুভব করে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলাম। রাস্তায় গিয়ে বাগানের দিকে তাকিয়ে দেখলাম দুটো আগুনের গোলা বারবার উপরে নিচে ওঠানামা করছে, আর বাগানের ভেতরে মনে হচ্ছে এই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে এবং আগুনের গোলা দুটো দেখে মনে হচ্ছে একটা অপরটার সাথে এক মহাযুদ্ধ যেন লিপ্ত হয়েছে। আমি সব দেখতে দেখতে একটা দমকা হাওয়া এসে রাস্তা থেকে সেই খালের মাঝে ফেলে দেয় আমাকে। আমি পানিতে পড়ে নিজের হুঁশ হারিয়ে ফেলি, কিন্তু অনুভব করতে পারছি কোনো দুটো লোক যেন সে আমাকে পানি থেকে তুলে ধরেছে। লোক দুটি আমাকে পুরোপুরি হুঁশে ফিরে নিয়ে এসেছে এবং নিয়ে এনে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কি করছি। আমি জবাবে বললাম আমি একটা বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রামে গিয়েছিলাম, ওখান থেকে ফিরছিলাম আর মাঝপথে এসব কাণ্ড করেছে। তখন লোক দুটি আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাব। আমি তখন বললাম আমি সামনে পল্লী মঙ্গল দিয়ে বাজার থেকে কেয়ারে চলে যাব। তখন লোক দুটি আমাকে পৌঁছে দেওয়ার কথা বললে আমি তাদেরকে একা যেতে পারবো বলে জানিয়ে দিই, কিন্তু লোকগুলো আমাকে বলল আমরা তোমাকে একা ছাড়তে পারবো না, আর তুমি যেতে পারবে কিনা তাও তো বুঝতে পারছি না। এই বলে তাদের সাথে একটা পিকআপ ভ্যানে উঠতে বললো। লোক দুটি ছিল পাঞ্জাবি পরিহিত, একজন বৃদ্ধ অন্যজন মাঝ বয়সী। তাদের দেখে কেমন জানি তাদের উপরে বিশ্বাস কাজ করছিল। আমার মনে হতে লাগলো হয়তো এরা আমাকে অবশ্যই সাহায্য করবে। এসব মনে মনে ভেবে গাড়িতে উঠে পড়ি। তারা আমাকে কিছু পানি পান করতে দেয়। আমি পানি পান করে কিছুটা স্বস্তি ফিরে পাই। তারা গাড়ি চালিয়ে কিছুক্ষণের মধ্যেই আমার সেই পল্লী মঙ্গল বাজারে কেয়ারে এসে আমাকে নামিয়ে দেয়। গাড়ি থেকে নামিয়ে আমি কিছু বলার আগে লোকগুলো গাড়ি থেকে নেমে চলে যায়। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, হয়তো লোকগুলো আল্লাহ আমাকে উসলায় পাঠিয়েছে। আমি বাড়ির পথে হাঁটা শুরু করি। পথে একটা মাজার আছে, সেখানে প্রতি বছর এক দম্পতি গরু মহিষ জবেও করে এবং এলাকার গরিব মিসকিনদের খাইয়ে দেয়। বলা যেতে পারে বাৎসরিক একটা ওরসের মতো করে আয়োজন করা হয় সেখানে। আর মাজারের পাশে বাড়িটা আমাদের এক আত্মীয়ের বাড়ির সুবাদে আমিও যেতাম আর ওখানে বেশ কাজকর্ম করতাম, কেননা অন্যদের মতো আমিও মাজারের অনেক বড় ভক্ত ছিলাম। যাই হোক, মাজার পেরিয়ে আসতে একটা পুকুর। আমি যখন সেই পুকুর পাড়ে আসলাম, হঠাৎ পেছন থেকে একটা ভারী গলার আওয়াজ শুনতে পেলাম। কে যেন বললো বরকত দাঁড়াও দাঁড়াও বলছি। আমি ভাবলাম হয়তো আমার মনের ভ্রম এখনো কাটে, তাই হয়তো ভুল শুনছি। আমি কথাটি তোয়াক্কা না করে পথ চলতে শুরু করলাম। তখনই আবার ভারী কণ্ঠে কেউ একজন বলে উঠলো তোকে বললাম না দাঁড়াতে, তুই কি আমার কথা শুনতে পারছিস না? তুমি কি চাও না তোমার মায়ের কোলে ফিরে যেতে? তোমার কত বড় সাহস যে রাতের বেলায় একা একা এমন ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসছো। তোমাকে তারা বলেছিল রাতে বিয়ে বাড়িতে থাকতে, কিন্তু তুমি কথা না শুনে চলে এসেছো। আর এখন বুঝলে তো কেমন বিপদে পড়েছ। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই, সম্পূর্ণ অদৃশ্যভাবে আওয়াজগুলো হচ্ছিল। একজন আমাকে কথাগুলো বলে যাচ্ছে। আমি বললাম কে আপনি? আমার নাম জানেন কিভাবে? আর আমি যে বিয়ে থেকে এসেছি আপনি বা জানেন কি করে? তখন অদৃশ্য সুরে সে আবারও ভারী কণ্ঠে বলে উঠল আমি সব জানি, আমাকে কেউ বলতে হবে না। তুমি যে মেয়েকে দেখা পেয়েছ সেটি একটা ভালো চিন, যে কিনা সবসময় তোমার সাথে থাকে কিন্তু কখনো তোমাকে দেখা দেয় না। আর অন্যটি হলো খারাপ চিন, তোমার পিছনে এসে তুমি হয়তো নিজের অজান্তে তাদের ক্ষতি করছো। তাই তারা তোমাকে আক্রমণ করতে চায়, কিন্তু আক্রমণ করেও তোমার কোনো ক্ষতি করার আগে সে ভালো চিনটি তোমাকে রক্ষা করেছে। তারপর ভালো জিনটি খারাপ জিনগুলোর উপরে না পেরে তারা ভালো জিনটির উপরে ক্ষতি করে, সেজন্য যুদ্ধ লেগে যায়, অনেক আঘাতপ্রাপ্ত হয়। আর ঠিক সেই মুহূর্তে তোমাকে সেই লোক দুটি আল্লাহর পথ থেকে সাহায্য করেছে। আজকে যা হওয়ার হয়ে গেছে, পরবর্তীতে কখনো এরকম একা পথ পাড়ি দেওয়ার সাহস করবে না। বিপরীতে তুমি তোমার মায়ের কোলে ফিরে যেতে পারবে না। তখন আমি বললাম আপনি কে? আপনাকে কেন দেখতে পাচ্ছি না? সামনে আসুন না। তখন অদৃশ্য ভারী সে কণ্ঠটি বলল আমি সেই, তুমি যার বড় ভক্ত, তুমি যার জন্য এত মেহনত করো, আমি কি তোমার এতটুকু তথ্য দিতে পারি না? এখন তুমি বাসায় চলে যাও। আমি আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আর বাড়ির কাছাকাছি আসতে ফজরের আজান হয়ে যায়।
এরপর ঘরের দরজা খুলে দিতে দেখি ততক্ষণে আব্বু আম্মু নামাজ পড়ে জেগে উঠেছে। আব্বু আমাকে দেখে অনেক বকাবকি শুরু করলো। আমি রাতে বাইরে কেন ছিলাম, আর এত রাতে কেন একা বাসায় আসলাম, আর কাপড় কেন ভিজা ছিল ইত্যাদি আব্বু বলে বকতে শুরু করলো। আমি আব্বুর কথায় কোনো গুরুত্ব না দিয়ে ভিজা কাপড়ে চেঞ্জ করে নিই, কেননা এর আগেও অনেকবার এরকম রাতের বেলায় দেরি করে বাসায় আসার কারণে আব্বুর অনেক বকা শুনেছি, এমনকি আব্বুর অনেক মারও খেয়েছি, যার কারণে আমি ঘর ছেড়ে অনেক দিন বাইরে বেরিয়েছিলাম। পরে আমি ফ্রেশ হয়ে নিজের মতো করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে আম্মু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কিছু বুঝতে পেরে আমাকে ধরে জিজ্ঞেস করলো আমার সাথে কি হয়েছে, কিন্তু আমি আম্মুর কাছে সবকিছু অস্বীকার করি, কেননা সেদিন রাতেও আমার একই জায়গায় বরের বাড়িতে প্রোগ্রাম ছিল। সেদিন শরীর খারাপ থাকার কারণে আমি আর স্কুলে গেলাম না। সকালে আমার ওস্তাদ আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, আর বিকেলের মধ্যেই যেন আমার এক সহকর্মীকে নিয়ে সে বিয়ে বাড়িতে উপস্থিত থাকে। যেই ভাবা সেই কাজ ওস্তাদের কথা অনুযায়ী আমাকে আমার সহকর্মীরা ফোন দেয়, সেজন্য সাইকেল নিয়ে আমার বাসায় চলে আসি। দুপুরে সাইকেল নিয়ে যে যার মতো কথা বলে চলে যায়। আমরা দুজনেই সাইকেল নিয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা হই। আমি যাওয়ার সময় আমার সহকর্মী বন্ধুকে রাতের সমস্ত ঘটনা এবং স্থানের কথা বলি, কিন্তু সে কথা শুনে কিছুটাই বিশ্বাস করে না এবং আমাকে এক প্রকার হাসি পাত্র বানিয়ে দেয়। আমি তা তুচ্ছ করে রেগে গিয়ে বলি, আচ্ছা ঠিক আছে, যদি বিশ্বাস না করো তাহলে আজকে রাতে এই রাস্তাটাতে এসে দেখো, বুঝতে পারবে। আর আমার এমন জেদ করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, বুঝলে? তখন আমার বন্ধুটি হেসে বলল, এইসব জিন ভূতের গল্প বলে আমাকে ভয় দিকে লাভ কি বল, কোনো ভয়ের লাভ নেই বুঝলি, জিন ভূত এসব শুধুমাত্র কল্পনা ছাড়া আর কিছু না। ওর এসব কথা শুনে আরো বেশি রাগ হলো, তাই তাকে এক প্রকার চ্যালেঞ্জ করেই বললাম, পারলে আজকে রাতে দুজনে এই পথে একসাথে আসবো, তখন দেখা যাবে তোর সাহস কেমন। সে হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভূত কোথায় থাকে তা রাতের বেলা দেখবো না তাহলে। যথারীতি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে প্রোগ্রাম শেষ করতে করতে রাত 12টা বেজে যায়। আমাদের ওস্তাদ সেই রাতে বিয়ের বাড়িতে থাকার কথা বললে আমরা তাকে কাজের দোহায় দিয়ে দুজনেই সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বাজারে এসে এক প্যাকেট সিগারেট নিয়ে 2 কাপ চা খেয়ে আবারও গন্তব্যের পথে চলতে শুরু করে। সেই কলভারটি পার হতেই কবরস্থান থেকে বের হয়ে এলো বড় একটা ধবধবে সাদা বিড়াল। আমি বিড়ালটি দেখে আমার বন্ধুকে ইশারা করে বললাম, দেখ কত বড় বিড়াল। সে ফিক করে একটা হাসি দিল আর বলল, ভাই এত অন্তত বিড়াল দেখে ভূত বলিস না রে ভাই, আমি কিন্তু ভয় পাওয়ার পাত্র না, বুঝলি? এসব বলতে বলতে বিড়ালটি এক লাফ দিয়ে খাল পার হয়ে রাস্তায় উঠে গেল। আমার বন্ধু সাইকেলের সামনে এসে পথটি আটকে দিল। তখন সে একটা গাড়ি দিয়ে তাড়া করতে বিড়ালটি এক দৌড়ে পাশের ধান খেতে নেমে পড়ে। তখন আমি আমার বন্ধুকে বললাম, দোস্ত যত যাই হোক সাইকেল থেকে নামবি না, তার বিপরীত হলে কিন্তু বিপদ আছে বললাম, বুঝতে পেরেছিস? তুই অনেক সাহসী, না আমি জানি, কিন্তু এমন কিছু করিস না যাতে দুজনের বিপদ পড়ে লাগে, বুঝলি? এসব কথা বলতে বলতে দুজন সাইকেল চালিয়ে আরো কিছু দূর এগিয়ে আসলাম। সামনে সেই মাছ ধরার জালের পাশে কুড়ে ঘর। একটু কুড়ে ঘরের সামনে যেতে দেখলাম একজন বৃদ্ধা মহিলা আমাদের বিপরীতে মুখ হয়ে বসে আছে, যা কিনা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল। বৃদ্ধাকে দেখে আমার বন্ধু সাইকেল থামিয়ে নেমে পড়লো আর বেড়ি বাঁধ বেয়ে খালের উপরে পড়ে সে বৃদ্ধার পেছনে গিয়ে জিজ্ঞেস করলো, ও দাদি কি হয়েছে, এত রাতে এখানে কি করেন? উত্তরে কোনো জবাব না পেয়ে উপর হয়ে বসে থাকা বৃদ্ধার গায়ে পেছন থেকে একটা হাত দিয়ে ডাকতে যাবে, ঠিক তখনই বৃদ্ধা মহিলাটি আমার বন্ধুর হাত ধরে তাকে ছিটকে ফেলে দিল পাশের ধান খেতে। আমার বন্ধু ধান খেতে পড়ে গিয়ে আহত হয়ে একটা চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমি জাস্ট এক নজরে এসব দেখছিলাম, যা কিনা কয়েক সেকেন্ডের ভিতরে ঘটে গেল। মনে মনে ভাবছিলাম একটা বৃদ্ধার গায়ে এত শক্তি এলো কিভাবে। ততক্ষণে বৃদ্ধাটি বিপরীত রাস্তায় এসে ক্ষেতের দিকে নেমে হাওয়ায় মিলে গেল। আমি কোনো রকমের ট্রেনে আমার বন্ধুকে কোনো রকম রাস্তায় নেমে আসবো সেই সাহসও পাচ্ছিলাম না। আমি রাস্তায় কোনো গাড়ির অপেক্ষা করছিলাম, কিন্তু অনেকক্ষণ পরও কোনো গাড়ি দেখতে পেলাম না। একটু পরে একটা ট্রাক আসতে দেখে আমি সিগন্যাল দিয়ে তাদের থামালাম এবং ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে সমস্ত ঘটনা খুলে বললাম। পরে তাদের সাথে আমিও ধরাধরি করে আমার বন্ধুকে রাস্তায় তুলে আনি। ট্রাকে থাকা পানির বোতল থেকে পানি ছিটিয়ে আমার বন্ধুর জ্ঞান ফিরিয়ে আনি। জ্ঞান ফিরে এলে সে আতঙ্কিত হয়ে বলল, এই আমি আছি কোথায়? সেই বৃদ্ধারই কই? হ্যাঁ
তাকে শান্ত করে ট্রাক চালক এবং হেল্পারকে ধন্যবাদ দিয়ে তাদেরকে বিদায় জানাই। আমার বন্ধু ভয় পেলেও তা আমাকে বুঝতে দিচ্ছিল না, যাতে আমি ওর সাথে কিছু কথা না বলতে পারি। আমরা আবারও সাইকেল চালাতে শুরু করি, যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু সেই বড় বাগানের কাছে যেতে আগের রাতের মতোই অনেক আলো দেখতে পাই বাগানে। আমার বন্ধুকে ইশারা করে তা দেখিয়ে দিয়ে বললাম, দেখ তো দোস্ত, সাইকেল থেকে নামতে মানা করার পত্র তুই আমার কথা শুনলি না, যার মাসুল তোকে দিতে বলতো। এখন ওই বাগানের কাছে যাওয়ার কথা চিন্তা করিস না, বুঝলি? কোনোভাবে সাইকেল থেকে নামবি না। বাগানের কাছাকাছি আসতে আমাদের দৃষ্টিগোচর হয় বট গাছের দিকে। কাল রাতের ওই মেয়েগুলো আজও কাল রাতের মতো করে পা ছড়িয়ে বট গাছের ডালে বসে আছে আর তার হাতের ইশারায় আমাদের কাছে রাখছে। আমার বন্ধু আমি কিছু বলার আগে সাইকেল রাস্তায় ফেলে দৌড়ে চলে গেল সেই মেয়েটির দিকে। আমি উপায় না পেয়ে তার পিছু পিছু দৌড়াতে থাকি এবং বট গাছের কাছে যেতে দেখতে পাই আমার বন্ধুর সামনে একটা বিশাল দেখি বিভৎস এক জন্তু, যার শরীরে লম্বা লম্বা লোম আর মুখ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। জন্তুটা লোহিত বর্ণের ছিল, যা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি আমার বন্ধুকে বললাম, দোস্ত পালা পালা, না হয় সে আমাদেরকে মেরে ফেলবে। আমরা পিছিয়ে পিছিয়ে দৌড়াতে যাবো, ঠিক তখনই সেই জন্তুটি পেছন থেকে আমার বন্ধুকে টেনে ধরলো আর হ্যাঁচড়াতে বাগানের দিকে নিয়ে যাচ্ছিল। আমরা কোনো উপায় না পেয়ে আমার বন্ধুরা একটা হাত ধরে টান দেওয়া শুরু করলাম, যেভাবে হোক বন্ধুকে বাঁচাতে হবে। এভাবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলাম। জন্তুটি তার লম্বা নখযুক্ত হাতের আঁচড়ে আমাকে আর আমার বন্ধুকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। আমি আর উপায় না পেয়ে জোরে জোরে চিৎকার করে আজান দিতে শুরু করলাম। মুহূর্তে একটা আগুনের গোলা এসে পড়লো সেই জন্তুটির উপরে। জন্তুটি আমার বন্ধুকে ছেড়ে দিতেই ছিটকে পড়লো অনেক দূরে। আমি দেরি না করে দ্রুত রাস্তায় উঠে এলাম। আমার বন্ধু হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত কি ছিল এটা? আমি তখন বললাম, যা বলার পরে বলবো, এখন স্থানটা ত্যাগ করে চল। একটা গাড়ির হেডলাইট দেখে বুকটা যেন কিছুটা সাহস ফিরে পেল। আমরা গাড়িতে ইশারা করে থামতে বললাম এবং সে থেমে গেল। তারপর আরেকটা পিকআপ এসে আমাকে জিজ্ঞেস করলো, এই রাতে এখানে কি করছো তোমরা? আমি কথা শুনে অবাক হয়ে খেয়াল করে দেখলাম সেই লোকগুলো যারা আমাকে গত রাতে সাহায্য করেছিল। তারা বলল, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমরাও বেশি কিছু না ভেবে গাড়িতে উঠে নিজের গন্তব্যতে নেমে যাই। আমরা দুজন অনেক বেশি জখম ছিলাম, সারা শরীরে রক্তাক্ত এবং সেই জন্তুর লম্বা নখের আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীর। আমরা কোনো রকম বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে সেই রাতে ঘুমিয়ে পড়ি। কিন্তু সকাল হতেই প্রচন্ড জ্বর আর শরীর ব্যথা, যার কারণে আমরা দুজনে বিছানা থেকে মাথা তুলতে পারি না। অবস্থা খারাপ দেখে আমার আব্বু আমার কাছ থেকে নাম্বার নিয়ে আমার ফ্রেন্ডের বাসায় ফোন করে তাকে সাথে করে নিয়ে আসতে বলে। ডাক্তার এসে আমাদের চিকিৎসা দিয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। পরে আমাদের বাড়ির পাশে সেই মাজার থেকে পানি এনে খাওয়া দাওয়া করে আমার শরীর কিছুটা পরিবর্তন আসে। সে থেকে আজ পর্যন্ত আমি আর রাতের বেলা বাড়ি ফিরি নাই। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ঘটনাটা এখানে শেষ করলাম। তো লিসনারগণ, এইটাই ছিল বরকত ভাইয়ের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক অভিজ্ঞতার ঘটনা। যদিও তিনি আমাকে ঘটনাটি অনেক বড় করে বিস্তারিত বলেছিলেন, তা আমি সময় স্বল্পতা থাকার কারণে গুছিয়ে লেখার চেষ্টা করেছি এবং ছোট করে লেখার চেষ্টা করেছি। মজার বিষয় হলো, তিনি ভয়েস নোটে আমাকে তার ঘটনাটি বলার সময় এমন কাঁপা কাঁপা কণ্ঠে বলছিলেন, মনে হচ্ছিল আমি উপস্থিত আছি এবং তিনি সবকিছু যেন দেখতে পাচ্ছেন তার চোখের সামনে। তিনি একটি অ্যাক্সিডেন্টে তার পায়ে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন, যার জন্য ইতিমধ্যে 12টি অপারেশন করিয়েছেন আর একটি অপারেশন বাকি আছে, যার জন্য তাকে দেশের বাইরে গিয়ে অপারেশন করাতে হবে। আর তাই তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, সবাই বরকত ভাই দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। তিনি তার আত্মীয়দের কাছ থেকে আরো কিছু ঘটনার সংগ্রহ করেছেন, যা আস্তে আস্তে শেয়ার করবেন বলে জানিয়েছেন। এবং তিনি এই ঘটনার সত্যতার সাক্ষী হিসেবে তিনি তার বন্ধুকে তার প্রত্যক্ষভাবে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন। সময় স্বল্পতার কারণে আজকের লাইনের কবিরাজের স্টোরি দেওয়া সম্ভব হয়নি। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে অবশ্যই পাবেন। কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ঘটনায়। আল্লাহ হাফেজ। মোহাম্মদ আরাফাত, দোহা,